মোহাম্মদ আরাফাত, আপনার কাছে ফেরত আসছি। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে যে রাজনৈতিক অচলাবস্থা, অবরোধ এবং জ্বালাও পোড়াও রাজনীতি আমরা দেখছি, এই সময়ে কালে সরকার এবং বিএনপির কর্মকাণ্ড খুব সংক্ষেপে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আসলে যেটি হয়েছে যে বাংলাদেশের রাজনীতি এই আজকের যে অবস্থান, এটি যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কিন্তু একটু পিছন দিকে যাওয়াটা খুব জরুরি। কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ পুরো দেশটি আসলে যে ফাউন্ডেশনের উপর, যে ভিত্তির উপরে দাঁড়ানোর কথা ছিল, সেই জায়গাগুলোকে আসলে বিভক্ত করা হয়েছে। বিভক্ত করার ফলশ্রুতিতে এখন একটি বিভক্তির উপরে দাঁড়িয়ে এই দেশের রাজনীতি চলছে। যে কারণে আপনার এই সংঘাত, সহিংসতা এবং সন্ত্রাসের বিষয়গুলি আমরা দেখছি। আপনি হয়তো বলবেন পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে গণতন্ত্র আছে সেখানে তো দুটি বড় দল থাকে বা বিভিন্ন বড় দল থাকে, তাদের মধ্যে তো মতবিরোধ থাকবেই। কিন্তু আমাদের দেশে এটি সংঘাত সহিংসতায় কেন যাচ্ছে? এটির কারণ হিসেবে আমি যেটি দেখি যে বিভক্তি আর মতবিরোধ কিন্তু দুটো আলাদা জিনিস। ডিভিশন অ্যান্ড ডিফারেন্স অফ ওপিনিয়ন। উন্নত ডেমোক্রেসিতে আপনি দেখবেন যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে, কিন্তু বাংলাদেশে এটি কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়নের জায়গায় নেই, এটি কিন্তু একবার ডিভিশনের জায়গায় আছে। কিভাবে আছে আপনাকে বলি। ঠিক মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমরা যে ৭২-এর সংবিধান তৈরি করে শুরু করলাম, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জায়গাটা ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু ৭৫ পরবর্তী সময় আমরা দেখলাম সামরিক শাসকরা যখন বাংলাদেশে আসলো, তখন তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত প্রত্যেকটি চেতনাগুলো, যেগুলোকে আমরা ভিত্তি হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম, সেগুলো থেকে আপনার উল্টো দিকে হাঁটা শুরু করলো। যেমন আপনাকে আমি যদি বলি আজকের বাস্তবতায় এই উল্টো দিকে হাঁটার ফলে যে ঘটনাটি ঘটেছে, এবং উল্টো দিকে ৭৫-এর পরবর্তী সময় হাঁটা শুরু করে দীর্ঘ ২১ বছর হেঁটেছে তারা, এবং রাষ্ট্রীয় অর্থ তারা কিন্তু পুঁজি হিসেবে বিনিয়োগ করেছে ইতিহাসকে বিকৃত করার জন্য, এবং তারা আমার দৃষ্টিতে পরপর দুটো প্রজন্মকে তারা ধ্বংস করেছে, তাদের মনন ধ্বংস করেছে। যেখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশে আমরা দেখছি দুটি চেতনার রাজনীতি। চেতনা মানে মূল যে বাংলাদেশের চেতনার বাইরে। যেমন আপনি পৃথিবীর কোনো উন্নত ডেমোক্রেসিতে দেখাতে পারবেন না যে দুটি দল দু রকমের জাতীয়তাবাদে বিশ্বাস করে। এটা তো মৌলিক জিনিস। দুটো দল দু রকমের স্লোগানে বিশ্বাস করে, দুটো দল দু রকমের সংবিধানের মূলনীতিতে বিশ্বাস করে। আপনি এরকম দেখাতে পারবেন না যে দুটো দল দু রকমের ইতিহাসে বিশ্বাস করে। বাংলাদেশে যেটি ঘটেছে, আমরা ৭৫ পরবর্তী সময় জাতীয়তাবাদের বিপক্ষে জাতীয়তাবাদ দাঁড় করিয়েছি, স্লোগানের বিপক্ষে স্লোগান দাঁড় করিয়েছি। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত ৭২-এর সংবিধানের বিপক্ষে প্রতিক্রিয়াশীল সংবিধান দাঁড় করিয়েছি। আমরা সত্য ইতিহাসের বিপক্ষে বিকৃত ইতিহাস দাঁড় করিয়েছি, যার ফলশ্রুতিতে এখন এসে বাংলাদেশ একটি বিভক্ত রাজনীতির দেশে পরিণত হয়েছে। এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন, যেটি গণতন্ত্রের সৌন্দর্য বা বিউটি, সেই জায়গায় কিন্তু নাই, এটা বিভক্তির জায়গায় চলে গেছে। জি, আমি একটু এখানে আপনাকে থামাচ্ছি। দুটো দল এবং বিভাজিত জনগোষ্ঠী ঠিকই বলছেন আপনি, তবে আমার প্রশ্নটা হচ্ছে যে দুটো দল যখন বিরোধী দলে যায় তখন জ্বালাও পোড়াও রাজনীতি কিন্তু একই রকম হয়, হয়তো মাত্রাটা কম বেশি হয়, কিন্তু যখন বিরোধী দলে বিএনপি থাকে বা আওয়ামী লীগ থাকে, জ্বালাও পোড়াও রাজনীতি এবং সাধারণ মানুষকে জিম্মি করে, সাধারণ মানুষকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে ক্ষমতায় আসার যে চাপ তৈরি করা হয়, এইটা কিন্তু মোটামুটি একই রকম। জোনায়েদ সাকি এই সম্পর্কে আমি কি বলবো এটা নাকি? আমি জোনায়েদ সাকির কাছে একটু যাই, তারপরে আপনার কাছে আমি ফেরত আসছি। জোনায়েদ সাকি, এই সম্পর্কে আপনি যদি একটু বলেন যে দুটো দলের এই বিরোধী দলের অবস্থান, বিরোধী দলে থাকা অবস্থায় এই পন্থা ছাড়া কি আর কোনো পন্থা তারা ভাবতে পারছেন না? জোনায়েদ সাকি। দেখুন, আমি যেহেতু সময় অত্যন্ত স্বল্প, সে কারণে খুব সংক্ষেপেই কথা বলতে হবে। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্র কায়েম করার প্রশ্নটা ছিল, আমি আমাদের দলের লক্ষ্যের জায়গা থেকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী অগ্রসর হয়নি, এবং সেটা আমরা দেখব যে আমাদের রাষ্ট্র পতনের প্রাথমিক যে জায়গা, যে ৭২ সালে সংবিধান তৈরি হলো, সেই সংবিধানের যে মূলনীতিগুলো ঘোষণা করা হলো সেটা তো একভাবে আছে, সেটা নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু অর্থাৎ ওই মূলনীতিগুলো বাস্তব কার্যক্ষেত্রে কিভাবে হাজির থাকলো সেটা নিয়ে অনেক আলোচনা করা যায়। কিন্তু আমি তার একটা মূল জায়গা যদি ধরি, যে মূল প্রশ্নটা ছিল যে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি হবে
এবং গণতান্ত্রিক সমাজ তৈরি করতে হলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দরকার, যেখানে অর্থাৎ মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, জনগণের সার্বভৌমত্ব কার্যকর থাকবে, এবং যে সরকার থাকবে, যাদের হাতে ক্ষমতা দেওয়া হবে, তারা জনগণের কাছে জবাবদিহিতাপূর্ণ সরকার হবে। অর্থাৎ জনগণের উপরে তারা চেপে বসবেন না। সেদিক থেকে জনগণের প্রতিনিধিরা সেখানে জনগণের সার্বভৌমত্বকে কার্যকর করবেন, এবং সংসদ সেই অর্থে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে, এবং যারা নির্বাহী বিভাগ হিসাবে ক্ষমতাসীন সরকার হবেন, তারা সংসদের কাছে, জনগণের কাছে জবাবদিহিতাপূর্ণ হবেন। কিন্তু আপনি বাংলাদেশের ৭২ সালের সংবিধানের মধ্যেই যে ক্ষমতা কাঠামোটা তৈরি করা হয়েছে, সেই ক্ষমতা কাঠামোর মধ্যেই কিন্তু একটা খুব কেন্দ্রীকৃত চেহারা আছে, অর্থাৎ সেটা খুবই একচেটিয়া চেহারা আছে, যে চেহারার ফলে যেটা মুশকিল হচ্ছে যে বাংলাদেশে একটা রাষ্ট্রীয় এবং একটা সরকারের মধ্যে যে পার্থক্য থাকে, রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলো সরকার পরিচালনা করে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর এক ধরনের ক্ষমতার ভারসাম্য থাকে বলেই সেই স্পেসের মধ্যে মানুষের, নাগরিকদের অধিকারগুলো কার্যকর থাকার সুযোগ সৃষ্টি হয়। ফলে এটাই সাধারণভাবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারা। আধুনিক গণতন্ত্রের একটা মৌলিক চেতনা, যেটা ম্যাগনা কার্টার মধ্যে দিয়ে সামনে এসেছিল, সেটা হচ্ছে এই যে সাংবিধানিক সরকারগুলো হবে সীমিত ক্ষমতার সরকার। অর্থাৎ তাকে, যেহেতু জনগণ সার্বভৌম, কাজেই জনগণের সার্বভৌমত্ব কার্যকর থাকলে হলে সরকারের কাছে যাতে কখনোই অ্যাবসোলিউট, অর্থাৎ একটা মানে চরম ক্ষমতা কোনোভাবেই সেটা চলে না যায়। কিন্তু বাংলাদেশের সংবিধানের ক্ষমতা কাঠামোর এই কেন্দ্রীকৃত চেহারার কারণে যেটা আমরা দেখেছি, যে সবসময় সরকারগুলোর কাছে খুবই কেন্দ্রীভূত ক্ষমতা হয়, এবং যে রাষ্ট্রটা, যেটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা, সেটা খুবই কেন্দ্রীভূত একটা গোষ্ঠী রাষ্ট্রে পরিণত হয়। এবং এইটাই আমাদের শুরু থেকে প্রধান বৈশিষ্ট্য আমরা দেখেছি, যে দ্রুত রাষ্ট্র ক্ষমতায় যারা যায়, তারা ক্ষমতাকে একচেটিয়াকৃত করে ফেলে এবং সেটাকে গোষ্ঠীর ক্ষমতায় পরিণত করে, যার ফলে বাকি অংশের সাথে, আমি একটু শেষ করে নিই, বাকি অংশের সাথে এমন একটা বিরোধ সৃষ্টি হয়, যে বিরোধের ফলে এখানে গণতান্ত্রিক চর্চার যে জায়গাটা, সেটা দারুণভাবে ব্যাহত হয়। ফলে সরকারগুলো ক্ষমতার একচেটিয়াকরণের ফলে বিরোধী পক্ষের সাথে এমন একটা অবস্থা সৃষ্টি হয়, যেটা অনিবার্যভাবে সংঘাত, সহিংসতার রাজনীতিটাকে এখানে মানে জন্ম দেয়। এবং সেটা বাংলাদেশে এমন জায়গায় এসছে, যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতি, এই সমস্ত জায়গাগুলোকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, দেখব আমাদের দেশের যে প্রধান দুটি রাজনৈতিক দল কিংবা জোট এখন পালাক্রমে ক্ষমতায় আসে যায়, তারা এই যে গণতান্ত্রিক চর্চার সাথে তারা কখনো যুক্ত হয়নি। তার রাষ্ট্র ক্ষমতাকে চুরি, দুর্নীতি, লুণ্ঠনের হাতিয়ার করেছে, এবং সেটা যেহেতু সাংবিধানিক এই কেন্দ্রীভূত ক্ষমতার দ্বারা আবার সমর্থিত, সে কারণে তারা ক্ষমতায় গিয়ে সবসময় ক্ষমতা একচেটিয়াকৃত করার চেষ্টা করেছে। এর ফলে জনবিচ্ছিন্নতা তাদের বেড়েছে, এবং সবসময় তাদের সহিংসতার উপর ভিত্তি করেই কিন্তু ক্ষমতা রক্ষা করতে হয়েছে। এই জায়গাটাই বাংলাদেশের এই শাসক রাজনীতির মধ্যে একটা সহিংসতার রাজনীতির জন্ম দিয়েছে বলে আমরা মনে করি। Lisa Curtis, welcome to our show. You have been monitoring the political turmoil in Bangladesh. How do you evaluate the last few weeks in Bangladesh politics? Unfortunately, the kind of political violence that we're seeing in Bangladesh, we've seen it's all too familiar. We have seen this before. The opposition called the transport boycott. This has devolved into incidents of violence. This is very similar to what happened last year before the elections, in the run-up to the elections. And really the roots of the problem, of course, are in the flawed election that was held last year without opposition participation. So unfortunately, we have a situation where the opposition has resorted to this kind of violent protest against the government, and the government has arrested thousands of opposition members. So this is very dangerous. You have a threat that Islamist extremists could try to take advantage of the situation. Al-Qaeda leader Ayman al-Zawahiri last year talked about focusing more on Bangladesh, so groups like Al-Qaeda, other Islamist extremist groups could exploit the current political chaos that we're seeing in Bangladesh. So it's a very dangerous situation.